আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের যে সামনে সামষ্টিক মূল্যায়ন 2024-এর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের কিছু নমুনা প্রশ্ন নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা তোমাদের 6টি নমুনা প্রশ্ন দেখাবো। তো এখানে আমাদের 6টি নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে। চলো বন্ধুরা, আমরা একটি একটি করে দেখে নেই। তো প্রথমে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ডিজিটাল উপহার তৈরির পরিকল্পনা করো। ডিজিটাল উপহার তৈরির পরিকল্পনা। 1 নাম্বার, উপহার গ্রহীতাকে বিবেচনা করো। তাদের আগ্রহ, শখ এবং চাহিদা সম্পর্কে ভাবো। তাদের বয়স, লিঙ্গ এবং ব্যক্তিত্ব বিবেচনা করো। তাদের প্রযুক্তিগত দক্ষতা এবং ইন্টারনেট ব্যবহারের অভ্যাস সম্পর্কে জানো। এরপরে উপহারের ধারণা, ভার্চুয়াল অভিজ্ঞতা, অনলাইন কনসার্ট, থিয়েটারের টিকিট, গেমিং সেশন, ভার্চুয়াল ট্যুর ইত্যাদি উপহার দিতে পারো। ডিজিটাল সাবস্ক্রিপশন, সঙ্গীত, সিনেমা, বই, শিক্ষামূলক কোর্স, ম্যাগাজিন ইত্যাদির জন্য সাবস্ক্রিপশন উপহার হিসেবে দিতে পারো। ডিজিটাল উপহার কার্ড, অনলাইন শপিং মল, গেমিং প্ল্যাটফর্ম, ইবুক রিডার ইত্যাদির জন্য উপহার কার্ড দিতে পারো। সৃজনশীল ডিজিটাল উপহার, ফটো অ্যালবাম, ভিডিও বার্তা, গান, কবিতা, ব্যক্তিগত কার্ড ইত্যাদি তৈরি করে উপহার দিতে পারো। দাতব্য প্রতিষ্ঠানে দান, তাদের পছন্দ দাতব্য প্রতিষ্ঠানে তাদের নামে দান করে উপহার দিতে পারো। এরপরে উপহার তৈরি, তোমাদের বাজেট নির্ধারণ করবে। উপহারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও সফটওয়্যার সংগ্রহ করো। উপহার তৈরির সময় যথেষ্ট সময় নিবে এবং ধৈর্য ধরবে। উপহারটি আকর্ষণীয় এবং ব্যক্তিগতকৃত করার চেষ্টা করবে। এরপরে রয়েছে উপহার স্থাপন। উপহারটি একটি চমৎকার উপায়ে উপস্থাপন করবে, একটি ব্যক্তিগতকৃত বার্তা যোগ করবে। উপহার গৃহীতার প্রতিক্রিয়া জানবে। এরপরে ডিজিটাল উপহার তৈরির সময় কিছু টিপস। 1 নম্বরে, কপিরাইট আইন মেনে চলবে। এরপরে উপহারটি স্পাম বা মেলওয়্যার মুক্ত করবে। উপহারটি সহজে ব্যবহারযোগ্য এবং অ্যাক্সেসযোগ্য করবে। পরিবেশের কথা চিন্তা করে ডিজিটাল উপহার তৈরি করবে। ডিজিটাল উপহার তৈরি করার জন্য কিছু রিসোর্স, এখানে কিছু রিসোর্সের নাম দেওয়া রয়েছে, যেমন ক্যানভা, ফটোফ্লেক্সার, অ্যানিমোটো, পুটন, ভেনমো, ক্যাশ অ্যাপ। ডিজিটাল উপহারের একটি চমৎকার উপায় যা আপনার প্রিয়জনদের কাছে আপনার ভালোবাসা এবং যত্ন প্রকাশ করতে পারে। আপনার ডিজিটাল উপহার তৈরি করতে শুভকামনা। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্ন। গুপ্তধনের খোঁজে কর্ম পরিকল্পনা করো। প্রথম ধাপ, গবেষণা, ঐতিহাসিক তথ্য সংগ্রহ, পুরনো নথি, মানচিত্র, বই এবং স্থানীয়দের মৌখিক ইতিহাস খুঁজে বের করো। এরপর ধন সম্পদের ইতিহাস সম্পর্কে জানো। কে একটি লুকিয়েছিল, কখন এবং কেন। ধন সম্পদের ধারণ সম্পর্কে অনুমান করো। এটি কি মুদ্রা, স্বর্ণ, রত্ন বা অন্য কিছু। সম্ভাব্য লুকানো স্থান চিহ্নিত করো। মানচিত্রে ল্যান্ডমার্কগুলি শনাক্ত করো এবং সেগুলি আধুনিক স্থানের সাথে মেলে দিও। দ্বিতীয় ধাপ, পরিকল্পনা। একটি দল গঠন করো। এমন লোকদের সাথে যোগ দেও যাদের ঐতিহাসিক গবেষণা, ধাতু শনাক্তকরণ, খনন এবং মানচিত্র পড়ার অভিজ্ঞতা আছে। প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করো। ধাতু শনাক্তকারী, খনন সরঞ্জাম, জিপিএস ডিভাইস, ক্যামেরা এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম। অনুমতি এবং লাইসেন্স সংগ্রহ করো। প্রয়োজনীয় সরকার অনুমতি এবং খনন লাইসেন্স লাভ করো। বাজেট তৈরি করো। ভ্রমণ, থাকা, খাবার, সরঞ্জাম এবং অন্যান্য খরচের জন্য অর্থ বরাদ্দ করো। সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করো। বিপদ থেকে নিজেদের রক্ষা করার জন্য পরিকল্পনা করো এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করো। তৃতীয় ধাপ, অনুসন্ধান। চিহ্নিতকৃত স্থানগুলি অনুসরণ করো। ধাতু শনাক্তকারী ব্যবহার করে সম্ভাব্য লুকানো স্থানগুলি স্ক্যান করো। সতর্কতার সাথে খনন করো। মাটি সাবধানে খনন করো এবং কোনো ঐতিহাসিক নিদর্শন বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন নষ্ট করবে না। প্রতিটি পদক্ষেপ নথিভুক্ত করো। তোমাদের অনুসন্ধানের ফলাফল, মানচিত্র, ছবি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য রেকর্ড করো। খোঁজার ফলাফল সম্পর্কে সতর্ক থাকো। অন্যদের সাথে তোমাদের খোঁজার বিষয় ভাগ করে নেওয়ার আগে আইনি এবং নৈতিক বিষয়গুলি বিবেচনা করো। এরপর ফলাফল, ধন সম্পদ খুঁজে পেলে আইনীকৃত কর্তৃপক্ষকে অবিলম্বনে জানাও এবং একটি পেশাদার প্রত্নতাত্ত্বিক দলকে খনন পরিচালনা করতে দাও। ধন সম্পদ খুঁজে না পেলে তোমাদের গবেষণা এবং অনুসন্ধানের ফলাফল নথিভুক্ত করো এবং ভবিষ্যতে অনুসন্ধানকারীদের জন্য তথ্য শেয়ার করো। অভিজ্ঞতা থেকে শিখো। তোমাদের সাফল্য এবং ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করো এবং তোমাদের খোঁজার দক্ষতা উন্নত করো।
গুপ্তধন খোঁজা একটি চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে। যথাযথ গবেষণা, পরিকল্পনা এবং সতর্কতা অবলম্বন করে তোমরা তোমাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারো। 3 নম্বর প্রশ্ন, তথ্য আদান প্রদানের মাধ্যমে চিহ্নিত করো। তথ্য আদান প্রদানের মাধ্যম। তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করা হয়। ঐতিহাসিকভাবে মানুষ মুখোমুখি কথোপকথন, চিঠিপত্র, ধূমকেতু, ডাক বক্স, টেলিগ্রাফ, টেলিফোন ইত্যাদির মাধ্যমে তথ্য আদান প্রদান করেছে। আধুনিক যুগে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে তথ্য আদান প্রদানের আরও নতুন নতুন মাধ্যম তৈরি হয়েছে। তথ্য আদান প্রদানের মাধ্যমগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার, ঐতিহ্যবাহী মাধ্যম, মুখোমুখি কথোপকথন। এটি তথ্য আদান প্রদানের সবচেয়ে পুরনো এবং সহজ মাধ্যম। এরপরে লিখিত যোগাযোগ, চিঠি, বই, পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি লিখিত যোগাযোগের মাধ্যম। ডাক ব্যবস্থা দীর্ঘ দূরত্বে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। টেলিগ্রাফ দ্রুত বার্তা পাঠানোর জন্য ব্যবহৃত হতো। টেলিফোন মৌখিক যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এরপরে রয়েছে আধুনিক মাধ্যম, রেডিও বার্তা ও বিনোদন প্রচারের জন্য ব্যবহৃত হয়। টেলিভিশন দর্শকের তথ্য ও বিনোদন প্রদান করে। ইন্টারনেট তথ্য আদান প্রদানের সবচেয়ে দ্রুত এবং ব্যাপক মাধ্যম। ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট, ইমেল, সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায়। এরপরে রয়েছে মোবাইল ফোন টেলিফোন, ইন্টারনেট এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থার কাজ করে। তথ্য আদান প্রদানের মাধ্যমে নির্বাচনের সময় নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করা উচিত। তথ্যের ধরন নির্ধারণ করে কোন মাধ্যমটি সবচেয়ে উপযুক্ত হবে। প্রাপক, তথ্য কাদের কাছে পাঠানো হবে তার উপর নির্ভর করে মাধ্যম নির্বাচন করা উচিত। সময়, তথ্য কত দ্রুত প্রেরণ করতে হবে তার উপর নির্ভর করে মাধ্যম নির্বাচন করা উচিত। খরচ, বিভিন্ন মাধ্যমে ব্যবহারের খরচ ভিন্ন ভিন্ন হয়। সুবিধা, প্রতিটি মাধ্যমের নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে। তথ্য আদান প্রদানের জন্য কোন মাধ্যমটি সবচেয়ে ভালো তা নির্ভর করে নির্দিষ্ট পরিস্থিতির উপর। 4 নম্বর প্রশ্ন, জরিপের মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি নির্ধারণ করো। জরিপের মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি। জরিপ একটি মূল্যবান গবেষণা হাতিয়ার যা জনসংখ্যার বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করতে ব্যবহার করা হয়। তবে জরিপের মাধ্যমে তথ্য আদান প্রদানের সাথে কিছু ঝুঁকিও যুক্ত থাকে। প্রধান ঝুঁকিগুলোর মধ্যে হচ্ছে 1 নাম্বার, গোপনীয়তা লঙ্ঘন। প্রতিক্রিয়া সংগ্রহের সময় যদি জরিপটিতে সংবেদনশীল প্রশ্ন থাকে এবং প্রতিক্রিয়াদের পরিচয় উন্মোচিত হয় তবে তাদের গোপনীয়তা ঝুঁকিতে পড়তে পারে। ডেটা সংরক্ষণ, জরিপদের ডেটা যদি সুরক্ষিতভাবে সংরক্ষণ না করা হয় তবে তা হ্যাকিং বা অন্যান্য লঙ্ঘনের শিকার হতে পারে। 2 নাম্বার, পক্ষপাত। জরিপের নকশা, জরিপের প্রশ্ন এবং উত্তরের বিকল্পগুলি যদি পক্ষপাত দুষ্ট হয় তবে ফলাফলগুলিও পক্ষপাত দুষ্ট হতে পারে। প্রতিক্রিয়া নির্বাচন, যদি জরিপটি একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে পৌঁছাতে ব্যর্থ হয় তবে ফলাফলগুলি পুরো জনসংখ্যার প্রতিনিধিত্ব করবে না। এরপর রয়েছে ভুল তথ্য, অসৎ প্রক্রিয়াকারীরা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করতে পারে যা বা তাদের প্রতিক্রিয়া মনে রাখতে পারে না। ডেটা প্রবেশ ত্রুটি, ডেটা প্রবেশের সময় ত্রুটি হলে ফলাফল ভুল হতে পারে। ঝুঁকিপূর্ণ আচরণ, সংবেদনশীল প্রশ্ন জিজ্ঞাসা করলে, যদি জরিপটি সংবেদনশীল বিষয়গুলি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করে তবে প্রতিক্রিয়াকারীদের ঝুঁকিপূর্ণ আচরণে জড়িত হতে পারে। গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি, যদি প্রতিক্রিয়াকারীরা মনে করে যে তাদের গোপনীয়তা লঙ্ঘন হতে পারে তবে তারা সত্যিকারের তথ্য প্রদান করতে অনিচ্ছুক হতে পারে। ঝুঁকি কমানোর জন্য পদক্ষেপ, গোপনীয়তা নীতি। একটি স্পষ্ট এবং সংক্ষিপ্ত গোপনীয়তা নীতি তৈরি করো যা ব্যাখ্যা করে যে ডেটা কিভাবে সংগ্রহ, ব্যবহার এবং সংরক্ষণ করা হবে। নৈতিক অনুমোদন, সংবেদনশীল বিষয়গুলির সম্পর্কে জরিপ পরিচালনা করার আগে নৈতিক পর্যালোচনা বোর্ডের কাছ থেকে অনুমোদন নেও। জরিপের নকশা, জরিপটি সাবধানে নকশা করো যাতে এটি পক্ষপাত মুক্ত এবং প্রতিনিধিমূলক হয়। ডেটা নিরাপত্তা, ডেটা সংরক্ষণের জন্য শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করো। তা আমাদের 5 নাম্বার প্রশ্ন, তথ্য বিশ্লেষণ ও ফলাফল উপস্থাপন। তথ্য বিশ্লেষণ এবং ফলাফল উপস্থাপনা গবেষণা, ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দক্ষতা। তথ্য বিশ্লেষণের ধাপগুলি হলো 1 নাম্বার, ডেটা সংগ্রহ। প্রথমে তোমাদের প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করতে হবে। ডেটা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা যেতে পারে যেমন জরিপ, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ এবং বিদ্যমান তথ্য ভান্ডার।
ডেটা পরিষ্কার করা, ডেটা সংগ্রহের পর তোমাদের ত্রুটি এবং অসঙ্গতিগুলি শনাক্ত করতে এবং মুছে ফেলতে ডেটা পরিষ্কার করতে হবে। ডেটা সংগঠিত করা, ডেটা পরিষ্কার করার পর তোমাদের ডেটা এমনভাবে সংগঠিত করতে হবে যাতে বিশ্লেষণ করা সহজ হয়। ডেটা বিশ্লেষণ, ডেটা সংগঠিত করার পর তোমরা বিভিন্ন পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে ডেটা বিশ্লেষণ করতে পারো। ফলাফল ব্যাখ্যা করা, ডেটা বিশ্লেষণ করার পর তোমাদের ফলাফলগুলি ব্যাখ্যা করতে হবে এবং সেগুলোর অর্থ কি তা বুঝতে হবে। ফলাফল উপস্থাপন, শেষ পর্যন্ত তোমাদের একটি স্পষ্ট এবং সংক্ষিপ্ত উপায়ে ফলাফলগুলি উপস্থাপন করতে হবে। তথ্য বিশ্লেষণে ফলাফল উপস্থাপনের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, যেমন তালিকাগুলি সংক্ষিপ্ত এবং সহজবোধ্য তথ্য উপস্থাপন করার জন্য উপযুক্ত। সারণীগুলি আরও জটিল তথ্য উপস্থাপন করার জন্য উপযুক্ত। চিত্রগুলি ডেটা ট্রেন্ড এবং প্যাটার্ন দৃশ্যমান করার জন্য উপযুক্ত। মানচিত্রগুলি ভৌগোলিক ডেটা উপস্থাপন করার জন্য উপযুক্ত। গ্রাফগুলি সময়ের সাথে সাথে ডেটার পরিবর্তন উপস্থাপন করার জন্য উপযুক্ত। ফলাফল উপস্থাপন করার সময় নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করা গুরুত্বপূর্ণ। প্রথমে রয়েছে লক্ষ্য উদ্দেশ্য, তোমরা কার কাছে তথ্য উপস্থাপন করছো তা বিবেচনা করো এবং তাদের বোঝার স্তর অনুযায়ী ফলাফল উপস্থাপন করো। স্পষ্টতা, ফলাফলগুলি স্পষ্ট এবং সংক্ষিপ্তভাবে উপস্থাপন করো। সাধারণীকরণ, তোমাদের ফলাফলের সাধারণীকরণের সীমাবদ্ধতাগুলি বিবেচনা করো। নৈতিকতা, ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণের সময় নৈতিক নীতিগুলি মেনে চলো। 6 নম্বর কাজ, তথ্য আদান প্রদানে ঝুঁকি মোকাবিলায় পরিকল্পনা করি। তো তথ্য আদান প্রদানে ঝুঁকি মোকাবিলায় কর্ম পরিকল্পনা। তথ্য আদান প্রদানের সাথে জড়িত বিভিন্ন ঝুঁকি রয়েছে। এই ঝুঁকিগুলি ব্যক্তিগত, পেশাগত এবং প্রাতিষ্ঠানিক স্তরে বিরূপ প্রভাব ফেলতে পারে। ঝুঁকি মোকাবেলায় একটি কার্যকর কর্ম পরিকল্পনা গুরুত্বপূর্ণ ক্ষতি প্রতিরোধ করতে এবং তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। কর্মপরিকল্পনা তৈরির সময় নিম্নলিখিত পদক্ষেপগুলি বিবেচনা করা উচিত। 1 নম্বর, ঝুঁকি শনাক্ত করো। প্রথমে সম্ভাব্য ঝুঁকিগুলি চিহ্নিত করা গুরুত্বপূর্ণ। এটি তথ্য আদান প্রদানে বিভিন্ন দিক বিশ্লেষণ করে এবং সম্ভাব্য হুমকি ও দুর্বলতাগুলি শনাক্ত করা যেতে পারে। ঝুঁকি মূল্যায়ন, প্রতিটি ঝুঁকির সম্ভাব্যতা এবং প্রভাব মূল্যায়ন করা উচিত। এটি ঝুঁকিগুলির তীব্রতা নির্ধারণ করতে এবং সেগুলি মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় সম্পদের পরিমাণ নির্ধারণ করতে সহায়তা করবে। ঝুঁকির প্রশমন, ঝুঁকি মূল্যায়ন করার পরে প্রতিটি ঝুঁকি মোকাবেলা করার জন্য কার্যকর পদক্ষেপগুলি গ্রহণ করা উচিত। এটি ঝুঁকি প্রতিরোধ, হ্রাস বা স্থানান্তরের উপর দৃষ্টি নিবদ্ধ করতে পারে। নিয়ন্ত্রণ এবং পর্যালোচনা, ঝুঁকির প্রশমনের পদক্ষেপগুলি কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য নিয়মিত নিয়ন্ত্রণ এবং পর্যালোচনা গুরুত্বপূর্ণ। প্রয়োজনে কর্মপরিকল্পনা আপডেট করা উচিত। তথ্য আদান প্রদানের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করার জন্য নিম্নলিখিত কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। তথ্য শ্রেণীবদ্ধকরণ, তথ্যের গুরুত্ব এবং সংবেদনশীলতার উপর ভিত্তি করে তথ্যকে শ্রেণীবদ্ধ করা। প্রবেশ নিয়ন্ত্রণ, তো কে তথ্য অ্যাক্সেস করতে পারে তা নিয়ন্ত্রণ করা। ডেটা এনক্রিপশন, ডেটা সংরক্ষণ এবং প্রেরণের সময় এনক্রিপশন ব্যবহার করা। সচেতনতা প্রশিক্ষণ, কর্মীদের তথ্য নিরাপত্তা সম্পর্কে সচেতন করার জন্য প্রশিক্ষণ প্রদান করা। নিরাপত্তা ব্যবস্থা, ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মতো শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা। নিয়মিত আপডেট, অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার নিয়মিত আপডেট করা। ডেটা ব্যাকআপ, নিয়মিত ডেটা ব্যাকআপ নেওয়া। তো বন্ধুরা, এটিই ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি আরো এমন নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানিয়ে দেবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।